জনজিকে কেমন দেখলেন ডক্টর? ভালো না। ভালো না? সে কি? কিন্তু দেখো মিস সুজান, নিউ ইয়র্কের এই পাড়াটার হাওয়া বাতাস এমনিতেই সুবিধের নয়, তার উপর নভেম্বরের হাড় কাঁপানো শীত। তোমাদের এইরকম ঘুপচি ঘুপচি বাড়িতে থাকলে কি আর সুস্বাস্থ্য বেশি দিন টেকে? চারিদিকে নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। তোমার বন্ধুকেও ওই রোগেই ধরেছে আর কি। নিউমোনিয়া? কি সর্বনাশ! তাহলে তাহলে কি হবে? জনজি সুস্থ হবে না? তোমাকে মিথ্যে আশা দেব না মিস, এই অসুখ সারার সম্ভাবনা 10-এর মধ্যে 1 ভাগ। কি? আর সেই 1 ভাগ কিন্তু আমার হাতে নয়, তোমার বন্ধুর হাতেই রয়েছে। মানে? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প ও হেনরির রচনা অবলম্বনে দ্য লাস্ট লিভ। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1905 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায়। অসময় পাতা ঝরার মরশুমে শুনতে থাকুন দ্য লাস্ট লিভ। নিউ ইয়র্ক শহরের ওয়াশিংটন স্কোয়ার পার্কের পূব দিকের রাস্তাগুলো হঠাৎ যেন মনের ভুলে পেঁচিয়ে পেঁচিয়ে একটা গোলকধাঁধার মতো পাড়া তৈরি করেছে। গ্রিনিচ ভিলেজের এই সব এলাকায় থাকার একটা মস্ত সুবিধে হলো এখানকার বাড়িওয়ালা আর অন্যান্য পাওনাদারেরা টাকা পয়সা আদায় করতে এসে প্রায় পথ হারিয়ে ফেলেন, তাই আর ভাড়াটেদের কাছে পৌঁছতেই পারেন না। এই তথ্যটা জানার পর থেকেই দেশের যত দরিদ্র শিল্পী সাহিত্যিক 6th অ্যাভিনিউয়ের দোকান থেকে জল রঙের সরঞ্জাম কিনে এখানকার অষ্টাদশ শতাব্দীর বাড়িগুলোর পোড়ো 3তলা আর চিলেকোঠার ঘরে গুছিয়ে বসেছে। এই হল গ্রিনউইচ ভিলেজের আর্টিস্ট কলোনি গড়ে ওঠার ইতিবৃত্ত। এইরকমই একটা পুরনো ইটের বাড়ির 3তলায় জোয়ানা এবং সুজান ওরফে জনসি আর সুয়ের স্টুডিও ফ্ল্যাট। দুজনের কারুরই আদি বাড়ি নিউ ইয়র্কে নয়। 8th স্ট্রিটের ডেলমনিকোজ ক্যাফেতে তাদের হঠাৎই দেখা হয়ে গিয়েছিল। এক্সকিউজ মি, এই চেয়ারটা কি খালি আছে? হ্যাঁ হ্যাঁ, বসো না। থ্যাংক ইউ। এখানে নতুন বুঝি? হ্যাঁ, ক্যালিফোর্নিয়া থেকে এসেছি। আমার নাম জোয়ানা। আর তুমি? আমি সুজান, এসেছি মেন থেকে। আচ্ছা, তুমি নিশ্চয় ছবি আঁকতে? আরে, কি করে বুঝলে? তোমার জামা দেখে। ওরকম ঢোলা হাতার জামা এক আর্টিস্ট ছাড়া আর কাউকে বিশেষ পরতে দেখিনি। তার মানে তো তুমিও আর্টিস্ট। তোমার জামার হাতাও তো দেখছি আমার মতোই ঢোলা। ঠিক ধরেছ। এ তল্লাটে আর্টিস্টদের থাকার খুব সুবিধা বলে শুনেছি, তাই এসেছিলাম বাড়ি খুঁজতে। ওমা, আমিও যে বাড়ি খুঁজতেই বেরিয়েছি। একটা বাড়ি দিব্যি পছন্দও হয়েছে, কিন্তু একা থাকার পক্ষে ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। ওমা, তাই নাকি? আচ্ছা, বাড়িটা ভালো? আরে দারুণ দারুণ, সেই ডাচ আমলের পুরনো বাড়ি, আর তার 3তলায় একটা স্টুডিও, চমৎকার আলো হাওয়া। বাহ! আচ্ছা, আমাকে একবার দেখাতে নিয়ে যাবে ফ্ল্যাটটা? যদি পছন্দ হয় তাহলে তোমার সঙ্গে শেয়ারে আমিও থাকতে পারি, ভাড়াটাও ভাগাভাগি হয়ে যাবে। অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি? কি যে বলো, আমি তো হাতে চাঁদ পেয়ে গেলাম। ভাগ্যি সেখানে কফি খেতে ঢুকেছিলাম, না হলে তো তোমার সঙ্গে দেখাই হতো না। চলো এক্ষুনি তোমাকে দেখিয়ে আনি। চলো চলো। ভিন্ন জায়গা থেকে আসা এই দুই তরুণীর পেশা, শখ শৌখিনতা আর রুচিবোধ এমন আশ্চর্যভাবে মিলে গিয়েছিল যে যৌথ সংসার না পাতার কোনো প্রশ্নই ছিল না।
সেই পুরনো বাড়ির 3 তলার স্টুডিওতে গড়ে উঠল তাদের স্বপ্নের বাসা। 2 শিল্পীর হাতের ছোঁয়ায় জীর্ণ ফ্ল্যাটটার ভোল বদলে গেল অচিরেই। এখন ঘরের এক কোণে বসানো থাকে তাদের ক্যানভাসের ইজল আর রঙের সরঞ্জাম। অন্য প্রান্তে দুজনের রান্না, খাওয়া আর শোয়ার ব্যবস্থা। ঘরের বিশাল বড় জানলার পাশেই তাদের খাট দুটো পাতা। সেখান থেকে পাশের বাড়ির আইভিলতা জড়ানো দেওয়ালটা দেখা যায়। ওই জানলাটাই এই ঘরের সবচেয়ে আকর্ষক বস্তু। প্রথম দিন ঘরে পা দিয়েই সেই দিকে তাকিয়ে জনসি বলেছিল, তুমি ঠিকই বলেছিলে সু, এই ফ্ল্যাটে থাকলে আঁকার উৎসাহের অভাব আমার কোনোদিনও হবে না। জানো, আমার বহুদিনের শখ বে অফ নেপলসের একটা ছবি আঁকবো। তাই নাকি? হ্যাঁ, জলের উপর ইটালির সূর্যালোকের খেলা, তার সবটুকু সৌন্দর্য ধরা থাকবে আমার ক্যানভাসে। ওই গাঢ় সবুজ আইভিলতার উপর রোদের আলোর কারিগরি দেখে আমার সেই কল্পনার ছবিটার কথাই মনে পড়ে গেল। জানো, এই ফ্ল্যাটে এলে নিশ্চয়ই ওই ছবিটা এঁকে ফেলতে পারবো। নিশ্চয়ই পারবে জনজি। আমার অবশ্য তোমার মতো উচ্চাসা নেই। ম্যাগাজিনের ইলাস্ট্রেশনের কাজ করেই দিব্যি সন্তুষ্ট আছি আপাতত। তবে তুমি ঠিক বলেছ, এই ফ্ল্যাটটা কাজ করার একেবারে উপযুক্ত জায়গা। 2 বন্ধুর সুখের সংসার শুরু হয়েছিল মে মাসে, কিন্তু নভেম্বর পড়তে না পড়তেই তাদের জীবনে যে এমন আকস্মিকভাবে বিপর্যয় নেমে আসবে তা কি তারা স্বপ্নেও ভেবেছিল? শীতকাল আসার আগেই এ কি দুর্যোগ শুরু হলো রে বাবা! ঝড়, শিলাবৃষ্টি, ডিসেম্বরের আগেই বরফ পড়তে শুরু করবে মনে হচ্ছে। এ কি জনজি, এত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছো যে? শরীরটা হঠাৎ কেমন যেন এই রে, ঠান্ডা লাগালে নাকি? উফ, তুমি তো আবার ক্যালিফোর্নিয়ার মানুষ, শীতের অভ্যেস একদম নেই। কই দেখি। ইস, ভালোই জ্বর এসেছে দেখছি। দাঁড়াও, একটু গরম স্যুপ বানাই। আর আর হ্যাঁ, ওই কম্বলটা ভালো করে চাপা দাও তো দেখি। গ্রিনিচ ভিলেজের এই আর্টিস্ট পাড়ায় গ্রীষ্মকাল যেমন স্বপ্নীল আর মনোরম বেশে দেখা দেয়, শীতকাল আসে ততই কঠোর হয়ে। নভেম্বর মাসে একদিন তাদের পাড়ায় নীরবে ঢুকে পড়ল এক প্রাণঘাতী শত্রু, যার নাম নিউমোনিয়া। আর্টিস্ট পাড়ার অলিতে গলিতে তার নিঃশব্দ নির্দয় আঙুল বাড়িয়ে দুর্বল, সবল, সচ্ছল, গরিব নির্বিশেষে বহু মানুষকে সে ছুঁয়ে দিল। তার এমন অতর্কিত আক্রমণের জন্য কেউই প্রস্তুত ছিল না। একে একে লোক মরতে শুরু করল। নিউমোনিয়ার নিষ্ঠুর কবল থেকে জনজিও রক্ষা পেল না। রঙিন শিল্প আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা হাসি খুশি মেয়েটি হঠাৎ করেই বিছানায় পড়ে গেল। দিনে দিনে তার শরীর ভেঙে পড়ল, শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হলো। সু প্রাণ ঢেলে তার বান্ধবীর সেবা করতে লাগল। ডাক্তার, ওষুধ, পথ্য কিচ্ছু বাদ দিল না। কিন্তু জনসির আরোগ্যের কোনো লক্ষণই দেখা গেল না। তার মুখের উজ্জ্বল হাসি নিভে গিয়ে নেমে এলো একরাশ বিষাদ আর হতাশা। ডাক্তার এসে তাকে দেখে একরকম জবাবই দিয়ে দিলেন। ফ্ল্যাট থেকে বেরিয়ে গম্ভীর মুখে বললেন, তোমাকে মিথ্যে আশা দেব না মিস। এই অসুখ সারার সম্ভাবনা 10-এর মধ্যে 1 ভাগ। আর সেই 1 ভাগ কিন্তু আমার হাতে নয়, তোমার বন্ধুর হাতেই রয়েছে। কি মানে, কি আছে ওর হাতে? বেঁচে থাকার ইচ্ছে। ওই একটা জিনিসই এখন মিস জোয়ানার একমাত্র উপায়। কিন্তু ওর যা রকম সকম দেখছি, তাতে তো আমার বিশেষ ভরসা হচ্ছে না।
ওর সঙ্গে কথা বলে মনে হলো যেন যাওয়ার জন্যে এক পা বাড়িয়েই রেখেছে। আমি আমি কি কিছুই করতে পারি না ডক্টর? কোনোভাবে যদি... তা পারো বই কি, কি? ওকে বেঁচে থাকার একটা জোরালো কারণ খুঁজে দিতে পারো। আচ্ছা, এমন কিছু কি নেই যা মিস জোয়ানা তীব্রভাবে ভালোবাসে? এমন কিছু যেটা না হলে ওর চলে না? ভালোবাসে? হ্যাঁ, বাসে তো। নিজের শিল্পকে ও সত্যিই ভালোবাসে। ওর ওর খুব শখ, জানেন, একদিন বে অফ নেপলসের একটা ছবি আঁকবে। ছবি? হ্যাঁ। কোনো প্রেমিক টেমিক থাকলে তাও একটু আশা ছিল। প্রেমিক? শিল্প যেখানে হার মেনে যাচ্ছে সেখানে প্রেমিক কি করবে? আর ওর কোনো প্রেমিক নেই, কোনোদিন ছিল বলেও তো শুনিনি। বুঝলাম। দেখো মিস সু, আমি কিন্তু আমার কর্তব্যে কোনো ত্রুটি রাখবো না। হ্যাঁ, প্লিজ ডক্টর। বৈজ্ঞানিক মতে যা যা করা সম্ভব তোমার বন্ধুকে সারাতে তার সব কিছুই আমি করব। কিন্তু রোগী যদি নিজেই নিজের দিন গুনতে শুরু করে তাহলে তার বাঁচবার সম্ভাবনা অর্ধেক হয়ে যায়। ওষুধের গুণও সেই নিরাশার কাছে হার মানে। আমি তাহলে কি করব? যেমন করে পারো ওর মনটাকে জীবনের দিকে ফেরাও। যেদিন মিস জোয়ানা খাওয়া দাওয়া, জামা কাপড় এইসব সাধারণ বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করবে, জানবে সেদিন বিপদ কেটে গেছে। আচ্ছা। হাতে কিন্তু সময় খুব কম। যা করার তাড়াতাড়ি করতে হবে, বুঝলে? প্রার্থনা করি ঈশ্বর তোমাদের সহায় হন। আজ আসি, কেমন? গুড বাই। গুড বাই ডক্টর। মাত্র কয়েক মাসেই জনসিকে বড় ভালোবেসে ফেলেছিল সু। প্রিয় বান্ধবীর জীবনে বিনা মেঘে বজ্রপাতের মতো এমন দুর্যোগ আসবে সে কল্পনাই করতে পারেনি। নিজেকে এত অসহায়ও এর আগে কখনো মনে হয়নি। ডক্টর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে অঝরে কাঁদতে লাগল। প্লিজ জনসি, আমাকে একা ফেলে চলে যেও না। আমার জন্য না হোক, নিজের শিল্পের কথা ভেবে অন্তত একবার বাঁচার চেষ্টা করো। আর একটু চেষ্টা করো প্লিজ। একটু পরেই অবশ্য চোখ মুছে শীষ দিতে দিতে ঘরে ঢুকল সু। জনসিকে খুশি রাখার আপ্রাণ চেষ্টা তাকে করতেই হবে। কিন্তু ভেতরে ঢুকে জনসির মুখের দিকে তাকিয়ে তার বুকটা ধড়াস করে উঠল। বিছানায় প্রায় মিশে গিয়ে ক্লান্ত চোখ মেলে জানলার বাইরে দেওয়ালে জড়ানো আইভিলতার দিকে তাকিয়ে রয়েছে জনসি। এমন শূন্য দৃষ্টি কারুর চোখে কোনো দিন দেখেনি সু। সে তাড়াতাড়ি বিছানার পাশে গিয়ে বলল, জানো জনসি, নতুন যে ইলাস্ট্রেশনের কাজটা পেয়েছি সেটা সত্যিই খুব ইন্টারেস্টিং। একটা কাউবয়কে নিয়ে গল্প। একটা স্কেচ বানিয়েছি, মনে হচ্ছে ভালোই এগোবে। দাঁড়াও, তোমাকে দেখাই। ঘরের কোণ থেকে তার আঁকার খাতাটা নিয়ে এসে বিছানায় বসল সু। ভাবল স্কেচটা আরেকটু সম্পূর্ণ করে সেটা জনসিকে দেখিয়ে তার মতামত জানতে চাইবে। কিন্তু স্কেচটার ওপর পেন বুলোতে বুলোতে হঠাৎ তার খেয়াল হলো চাপা স্বরে কি যেন একটা বিড়বিড় করে যাচ্ছে জনসি। 12, 11, 10। খাতাটা বন্ধ করে জনসির দিকে আরো ঘেঁষে বসল সু। প্রথমে ভেবেছিল সে বুঝি ঘুমিয়ে পড়ে কোনো স্বপ্ন দেখে বিড়বিড় করছে, কিন্তু না, জনসির চোখ এখনো খোলা, দৃষ্টি জানলার বাইরে। কৌতূহলী হয়ে সু তার দিকে ঝুঁকে পড়ে বলল, এই জনসি, কি বলছো বলো তো?
জনজি, এটা কি গুনছো? পাতা, হাইভিলতার পাতা। এবারে সু জানলার বাইরে খেয়াল করে তাকিয়ে দেখল অবিশ্রান্ত বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপটে আইভিলতার পাতাগুলো একটা একটা করে খসে পড়ছে। গ্রীষ্মকালে যে সবুজ চাদরে দেওয়ালটা ঢাকা থাকত সেটা আজ প্রায় ন্যাড়া। কয়েকটা শুকনো মরা ডাল কঙ্কালের হাতের মতো দেওয়ালটাকে আঁকড়ে আছে এখনো, আর সেই ডালে টিমটিম করছে হলদে হয়ে আসা কয়েকটা মাত্র পাতা। দৃশ্যটা ভারী বিষণ্ণ, কিন্তু জনজির আচরণটাও কেমন যেন খাপ ছাড়া। সু একটু উদ্বিগ্ন হয়ে বলল, হঠাৎ করে পাতা গুনছো কেন জনজি? কত তাড়াতাড়ি ঝরে যাচ্ছে পাতাগুলো, দেখেছো? হ্যাঁ, কিন্তু এখন তো শরৎকাল, পাতা ঝরারই তো সময়। 3 দিন আগেও 100-র বেশি পাতা ছিল। গুনতে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম। এখন দেখো, এখন অনেক সহজেই। ওই যে আরো একটা পাতা ঝরে গেল। 4। যাক না ঝরে, তাতে হয়েছেটা কি? জানো না সু, যেদিন ওই আইভিলতার সব কটা পাতা ঝরে যাবে, সেদিন আমিও তো আর থাকবো না। ডক্টর তোমাকে বলেননি? হোয়াট ননসেন্স! এসব আবোল তাবোল চিন্তা তোমার মাথায় কে ঢোকালো বলো তো জনজি? আচ্ছা, পাতা ঝরার সঙ্গে তোমার সুস্থ হওয়ার সম্পর্কটা কোথায়? আচ্ছা, না, নেই। শোনো, আজ ডক্টর যাওয়ার আগে নিজে আমাকে বলে গেলেন যে তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। জানো উনি আমাকে কি বললেন? বললেন, চিন্তা করার কোনো কারণ নেই মিসু। মিস জোয়ানার সেরে ওঠার সম্ভাবনা 10-এর মধ্যে একেবারে 10, মানে পুরোপুরি নিশ্চিত। বললেন বুঝি? আলবাত বললেন। নিউ ইয়র্ক শহরে সুস্থ থাকার এত বড় সম্ভাবনা আর কার আছে বলতে পারো? এর থেকে তো আমার রাস্তায় বেরিয়ে গাড়ি চাপা পড়ার সম্ভাবনা অনেক বেশি। এখন এইসব বাজে ভাবনা মাথা থেকে বার করো দেখি। দাঁড়াও, আমি বরং একটু স্যুপ বানিয়ে আনি। না, আমার খিদে নেই সু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি চুপটি করে ঘুমো, আর আমি এই ছবিটা শেষ করে নিই। এডিটরকে ইলাস্ট্রেশনগুলো জমা দিতে হবে, তারপর ওই টাকায় তোমার জন্য খুব ভালো পোর্ট ওয়াইন কিনে আনবো। ধুর, আমার জন্য ওয়াইন কিনে পয়সা নষ্ট কেন করবে? লাভ নেই। ওই দেখো, আরো একটা পাতা ঝরে গেল, আর মাত্র 3টে বাকি। শেষ পাতাটা ঝরার অপেক্ষায় আছি। ওটা নিশ্চয়ই আজ রাতের মধ্যেই ঝরে যাবে, আর তারপর আমারও মুক্তি। সু টের পেল আশঙ্কায় তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। তার মনে হলো জনজির রুগ্ন ভঙ্গুর শরীরটাকে দুহাত দিয়ে ঝাঁকিয়ে চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেলে? কিন্তু পরক্ষণেই নিজেকে শান্ত করল সে। বিপদের সময় যদি সে সংযম হারায়, তাহলে জনজিকে কে রক্ষা করবে? তার ফ্যাকাশে মুখের ওপর ঝুঁকে পড়ে সু ধীরে ধীরে বলল, জনজি, আমার একটা কথা রাখবে? আমার কাজ শেষ না হওয়া অবধি একটু চোখ বুজে থাকবে। কালকের মধ্যে না এই ছবিগুলো জমা দিতেই হবে, তাই জানলার পর্দা টানতেও পারবো না। বাইরের আলোটা তো দরকার।
পাশের ঘরে গিয়েও তো কাজ করতে পারো। না, আমি তোমার কাছেই থাকতে চাই। আর ওই অলক্ষণে পাতাগুলোর দিকে তাকিয়ে থেকো না তো। ঠিক আছে, এই আমি চোখ বুঝলাম। কিন্তু শোনো, তোমার কাজ হয়ে গেলেই জানাবে, হ্যাঁ? ওই শেষ পাতাটাকে পড়তে দেখতে চাই আমি। আর অপেক্ষা করতে পারছি না সু। এতদিন অপেক্ষা করে করে বড় ক্লান্ত লাগছে। ওই ক্লান্ত পাতাগুলোর মতো আমিও ঝরে যেতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপাতত একটু ঘুমোবার চেষ্টা করো তো। আমাকে একবার নিচের তলায় মিস্টার বর্মনের ফ্ল্যাটে যেতে হবে। এই গল্পে একটা বুড়োর চরিত্র আছে, জানো তো? ওইটা আঁকার জন্য মিস্টার বর্মন ভালো মডেল হতে পারবেন। তুমি কিন্তু ততক্ষণ চোখ বুজে থাকবে, নড়ানড়ি কিন্তু একদম করবে না, মনে থাকবে? আমি যাব আর আসবো, কেমন? আচ্ছা। বৃদ্ধ মিস্টার বার্মন একতলার ফ্ল্যাটে থাকেন। বয়স 60 পেরিয়েছে অনেক দিন। বেঁটে খাটো রোগাটে চেহারা, এক মুখ দাড়ি, আর মেজাজ সারাক্ষণ সপ্তমে চড়ে থাকে। 40 বছর ধরে চেষ্টা করেও শিল্পী হিসেবে সফল হতে পারেননি মিস্টার বার্মন। তার জীবনের স্বপ্ন ছিল এমন একটা ছবি আঁকবেন যেটা দেখে জগৎশুদ্ধ লোকের তাক লেগে যাবে। কিন্তু বহু বছর হয়ে গেল বিজ্ঞাপনের ছোটখাটো কাজ ছাড়া তুলি ধরেননি তিনি। তার প্রধান রোজগার ছিল অল্প বয়সী শিল্পীদের মডেল হওয়া। কিন্তু তার তরুণ বয়সের স্বপ্ন এখনো মন থেকে মুছে যায়নি। সন্ধেবেলায় পানীয়ের গ্লাস হাতে বসে আজও তিনি বিড়বিড় করেন, একদিন ঠিক আঁকবো। এমন একটা ছবি যা দেখে পৃথিবী শুদ্ধ লোক বলবে, ইয়েস, দ্যাটস আ মাস্টারপিস। ছবির মতো একখানা ছবি এঁকেছে লোকটা, আমি আঁকবই, আমি আঁকবই। কিন্তু তার এই স্বপ্নের কথাটা বাইরের জগতের বিশেষ কেউ জানে না। সকলের চোখেই তিনি খিটখিটে মেজাজের এক বুড়ো, যিনি মানুষের কোনো রকম দুর্বলতা মোটেও সহ্য করতে পারেন না, আর সারাক্ষণ জিন খেয়ে নেশায় টং হয়ে থাকেন। কিন্তু ওপর তলার 2 ভাড়াটে মেয়েদের তিনি যে ভীষণ স্নেহ করেন আর তাদের বিশেষ খেয়াল রাখেন, সেটা সকলেই স্বীকার করে। সেদিন মিস্টার বার্মনের কাছ থেকে কিছুটা আশ্বাসবাণী শোনার জন্যই সু তাঁর দ্বারস্থ হল। ফ্ল্যাটে ঢুকে সে দেখল মিস্টার বার্মন যথারীতি পানীয়ের গ্লাস হাতে বসে আছেন, আর তার ঘরের কোণে ইজেলে বসানো আছে একটা সাদা ক্যানভাস, যাতে তিনি গত 25 বছর ধরে তার মাস্টারপিস আঁকার বৃথা চেষ্টা করে যাচ্ছেন। সুকে দেখে মিস্টার বার্মন একটু সজাগ হয়ে বললেন, কি ব্যাপার সু, এই অসময়ে হঠাৎ আমার কাছে কেন? জোয়ানার শরীর ঠিক আছে তো? ঠিক আর কোথায় আছে মিস্টার বর্মন? এতদিন আমি মন শক্ত করেছিলাম, কিন্তু আজ সারা দিন ধরে যা হচ্ছে তাতে করে আমিও যে আর জোর পাচ্ছি না। কেন, কি হয়েছে আমায় বলো? ডক্টর কিছু বলে গেছে নাকি? ডক্টর আসার পর থেকে যা যা ঘটেছে তার সবটুকুই জানালো সু। আইভিলতার পাতা নিয়ে জনজির অদ্ভুত খেয়ালটার কথাও বাদ দিল না। সব শুনে গম্ভীর হয়ে গেলেন মিস্টার বার্মন। মদ খেয়ে এমনিতেই তার চোখ দুটো লাল হয়েছিল, এখন যেন তা ভাঁটার মতো জ্বলে উঠল। সেটা খেয়াল না করে খানিকটা আত্মগতভাবেই সু বলল, আমার বড় ভাবনা হচ্ছে মিস্টার বর্মন।
জনজি যদি সত্যি ওই শেষ আইভি পাতাটার মতো ভাসতে ভাসতে মৃত্যুর দিকে চলে যায়। হোয়াট ননসেন্স! তোমরা সব আজকালকার আধুনিক মেয়ে হয়ে এসব কি কুসংস্কার মনে পুষে রেখেছো? হ্যাঁ, গাছের পাতার সঙ্গে মানুষের প্রাণের কি সম্পর্ক? আমাকে বোঝাও দেখি। হ্যাঁ, বোঝাও বোঝাও আমাকে, টেল মি। এরকম বোকার মতো কথা বললে জীবনে আর তোমার ছবির মডেল হব না আমি, এই বলে রাখছি। হ্যাঁ, আমি কি এসব ভাবতে চেয়েছি মিস্টার বর্মন? ভাবাচ্ছে তো জনজি। মাত্র কয়েক দিনের অসুখে কি চেহারা হয়েছে মেয়েটার! এত দুর্বল হয়ে পড়েছে, ওর মুখের দিকে তাকানো যায় না। শরীরের সব জোর চলে গেলে মনের জোরটা থাকে কি করে বলুন তো? সে যাকগে, এখন আপনি যদি মেজাজ দেখিয়ে আমার মডেল হওয়া বন্ধ করে দেন তাহলে তাই করুন। আমি চললাম। আহ! মেয়ে মানুষের কাণ্ড আর কাকে বলে? মডেল হব না আমি কখন বলেছি? আমি শুধু বলেছি যে কুডাক ডাকাটা বন্ধ করো। চলো চলো, উপরে চলো, ওখানে গিয়েই ছবিটা আঁকবে। চলো। এসব ইঁদো বাড়িতে থাকলে শরীর আর ভালো থাকবে কি করে? জনজির মতো একটা একরত্তি মেয়ে। তবে চিন্তা নেই, আমার মাস্টারপিসটা আঁকা হলেই সেটা বিক্রি করে সেই টাকায় একটা ভালো বাড়িতে গিয়ে আমরা থাকবো। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, সেসব পরে দেখা যাবে মিস্টার বর্মন। এখন ওপরেই চলুন, ছবিটা আজকের মধ্যেই শেষ করতে হবে আমাকে। চলো। খাড়া সিঁড়ি, সাবধানে আসুন। হ্যাঁ, আস্তে। একটা বাড়ি। রাবিশ। উপরতলায় উঠে সু দেখল জনসি ঘুমিয়ে পড়েছে। সে জানলার পর্দাটা ভালো করে টেনে দিল, যাতে বাইরের আইভি লতাটা সম্পূর্ণ ঢাকা পড়ে যায়। মিস্টার বার্মন গম্ভীর মুখে মডেল হয়ে বসেন। বাকি সময়টুকু তাদের মধ্যে আর বিশেষ কথা হয় না। শুধু কাজ শেষ হওয়ার পর বেরোবার মুখে তিনি সুয়ের চিন্তিত মুখের দিকে এক পলক তাকিয়ে বললেন, এত চিন্তা করো না সু, দেখবে কাল থেকে জনজি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আপনার কথাই যেন সত্যি হয় মিস্টার বর্মন। হবে হবে, সত্যি হবে। আর আমার মন কি বলছে জানো? কি? আমার মাস্টারপিসটাও খুব শিগগিরই এঁকে ফেলবো আমি। যাই হোক, চলি। তোমরা সাবধানে থেকো। ওকে, গুড নাইট। গুড নাইট মিস্টার বর্মন। পরদিন সকালে উঠে প্রথমেই জানলার দিকে তাকালো জনসি। পর্দাটা টানা দেখে সে তার ঘোলা দৃষ্টি সুয়ের দিকে ফিরিয়ে বলল, সু, পর্দাটা সরিয়ে দাও। না জনজি প্লিজ। আমি দেখতে চাই। না, পর্দাটা সরাও সু। দুরু দুরু বুকে জানলার পর্দাটা সরালো সু। কিন্তু আশ্চর্য ব্যাপার, কাল সারা রাত ধরে তুমুল ঝড় বৃষ্টির তাণ্ডব সহ্য করে এখনো আইভিলতা গাছে একটি পাতা অবশিষ্ট আছে। ইটের দেওয়ালটার প্রেক্ষাপটে স্পষ্ট দেখা যাচ্ছে পাতাটার গোড়া এখনো সবুজ, কিন্তু তার খোঁচা খোঁচা ধারগুলো আর ডগাতে হলুদের রেখা দেখা দিয়েছে। জীর্ণ পাতাটা তবু প্রাণপণে ডাল আঁকড়ে ঝুলে আছে এখনো। দৃশ্যটা দেখে জনজি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, একটাই বাকি আছে। আমি তো ভেবেছিলাম কাল রাতেই ওটা ঝরে যাবে। অত হাওয়া দিচ্ছিল,
যাক, আজ ওই পাতাটাকে সচক্ষেই ঝরতে দেখব তাহলে, আর আমিও ওর সঙ্গেই চলে যাব। জনজি, মাই ডিয়ারেস্ট, কাল থেকে কি শুরু করেছো বলো তো? আচ্ছা, নিজের কথা যদি নাই বা ভাববে, অন্তত আমার কথাটা ভাবো। আচ্ছা, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো তো? জনজি কোনো উত্তর দিল না। এই কদিনে তার মনটা যেন জাগতিক বন্ধনের মায়া কাটিয়ে অনেক দূরের যাত্রার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বন্ধুর করুণ আকুতিও তাকে টলাতে পারল না। সারা দিন জানলা দিয়ে সেই শেষ পাতাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল জনজি। সন্ধ্যের পর সু আবার জানলার পর্দা টেনে দিল। ঝোড়ো হাওয়ার শোঁ শোঁ শব্দ আর বৃষ্টির ঝমঝম শব্দে মুখরিত হয়ে উঠল রাত। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই জনজি নির্দয়ের মতো আবার সুকে পর্দাটা সরানোর নির্দেশ দিল। দেখা গেল আইভি পাতাটা তখনও ঝরেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে সু তার স্যুপটা গরম করতে গেল। জনসি জানলার দিকে তাকিয়ে আত্মমগ্ন হয়ে কি যেন ভাবতে লাগলো। স্যুপ গরম করে বিছানার কাছে সু ফিরে এসে বলল, কি এত ভাবছো জনজি? ভাবছি আমি বড় অন্যায় করে ফেলেছি সু। অন্যায় মানে? আচ্ছা, তুমি আবার কি অন্যায় করলে? মরতে যাওয়াটা তো অন্যায়, খুব বড় অন্যায়। ওই শেষ আইভি পাতাটা থেকে গিয়ে আমাকে সেটা মনে করিয়ে দিল। কি খাবার এনেছো? ভালো গন্ধ বেরিয়েছে। এই তো স্যুপ গরম করে আনলাম, খেয়ে নাও দেখি। খাও। দাও। এই তো। শোনো, তারপর তোমার আনা সেই ভালো ফোর্ট ওয়াইনটা খাবো। হ্যাঁ, আচ্ছা। আমাকে সোজা হয়ে বসতে সাহায্য করবে? নিশ্চয়ই। এই তো, দাঁড়াও। এই তো, দাঁড়াও, তোমার বালিশগুলো ঠিক করে দিই। ঠিক আছে? হ্যাঁ। এই নাও, খাও। অনেক দিন পরে বিছানায় আধশোয়া হয়ে বসল জনসি। বাকি দিনটুকু সুয়ের কাজকর্ম করা দেখেই কাটালো সে। টুকটাক গল্পও করল। রাতে ঘুমোবার আগে সে বলল, বে অফ নেপলসের ওই ছবিটা আঁকতে ভারী ইচ্ছে করছে জানো। নিশ্চয়ই আঁকবে জনজি, আর কদিন পরেই তো সেরে উঠবে। তারপর মন দিয়ে ছবিটা আঁকবে, কেমন? আমি সত্যি সেরে উঠবো তো? আরে জনজি, তুমি তো আজই অর্ধেক সেরে উঠেছো। দেখবে আর দুদিনের মধ্যেই একেবারে সুস্থ হয়ে উঠবে। সত্যি সত্যি দ্রুত সুস্থ হয়ে উঠতে লাগলো জনসি। দুদিন পর ডক্টর তাকে পরীক্ষা করে বেরোবার মুখে সুকে বললেন, আর চিন্তা নেই মিস সু, বিপদ কেটে গেছে। সত্যি বলছেন ডক্টর? একদম। কদিন ভালো করে ওর নার্সিং করো, তাহলেই দেখবে একেবারে চাঙ্গা হয়ে উঠেছে। আচ্ছা। মিস জনজির মস্ত এক ফাঁড়া কাটলো, যা হোক। অন্যদিকে তো আবার। অন্যদিকে মানে? ও, মিস্টার বার্মানের ব্যাপারটা শোনোনি বুঝি? কই না তো, কি হয়েছে ওর? কি আর হবে, সেই নিউমোনিয়া। দুদিন আগেই জ্বরে পড়েছেন। সর্বনাশ! কেমন আছেন এখন উনি? আশা নেই। একে বুড়ো মানুষ, তাই আবার সারাক্ষণ মদ খেতেন। বেশি দিন টিকবেন না। আজই ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষের কটা দিন ওখানেই ভালো যত্ন হবে। আই সি। ইস, মাত্র দুদিন আগেই ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, আর
এর মধ্যে এত কিছু। জীবনে কখন কি হয় তা কি আর বলা যায়। যাক, আমি আসি। তুমি তোমার বন্ধুকে সাবধানে রেখো। হ্যাঁ ডক্টর, গুড বাই। গুড বাই। ডক্টর চলে যাওয়ার পরে অনেকক্ষণ বিষণ্ণ মনে বসে রইল সু। বিপদের দিনে মিস্টার বার্মান তাকে ভরসা দিয়েছিলেন। আজ তার শেষ সময় উপস্থিত, আর সে কিছুই জানতে পারেনি। আনমনে নিচের তলায় নেমে তার ফ্ল্যাটের দরজার কাছে এসে দাঁড়ালো সে। বাড়ির জ্যানিটর করিডোরে ঝাঁট দিচ্ছিল। সুকে দেখে বলল, খবর শুনেছেন? হ্যাঁ, ডক্টর বললেন, কিন্তু মাত্র 2 দিনের মধ্যে এতটা বাড়াবাড়ি কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। আমরাও তো ভেবে পাচ্ছি না মিস। মাঝরাতে হঠাৎ মিস্টার বার্মানের কি এমন কাজ পড়লো যে ওই দুর্যোগ মাথায় করে বেরোলেন? আর দাঁড়াও, মাঝরাতে বেরিয়েছিলেন মানে? কোথায় বেরিয়েছিলেন? তা তো জানি না। 2 দিন আগে সকালবেলায় মিস্টার বার্মানের ঘর পরিষ্কার করতে ঢুকে দেখি তিনি বিছানায় পড়ে কাতরাচ্ছেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভিজে সপ করছে। সে কি? অত রাত্রে ছাতা না নিয়ে বাইরে গিয়েছিলেন কেন? তুমি জিজ্ঞেস করোনি? উত্তর দেওয়ার মতন অবস্থায় তো ছিলেন না মিস। জ্বরের ঘোরে প্রায় বেহুঁশ। তবে বোধহয় আঁকার কোনো কাজেই গিয়েছিলেন। তার বিছানার পাশেই কতগুলো তুলি আর হলুদ সবুজ রঙগোলা প্যালেট পড়েছিল। একটা লণ্ঠনও জ্বলছিল। কিন্তু সব কিছুর সঙ্গে একটা মইও পড়েছিল। মই? হ্যাঁ, আঁকার কাজ করতে বাইরে গিয়ে থাকলে মিস্টার বার্মানের মইয়ের দরকার কেন হবে সেটা অনেক ভেবেও বার করতে পারিনি। কারণটা আর জানাও যাবে না। ডাক্তারবাবু তো বলে গেলেন হাসপাতাল থেকে মিস্টার বার্মান আর ফিরবেন না। কি? সুয়ের কানে আর কিছুই ঢুকছিল না। কোনো মতে জ্যানিটরের কাছ থেকে বিদায় নিয়ে নিজের ফ্ল্যাটে গেল সে। দেখল জনজি বিছানায় বসে উল বুনছে। জানলার দিকে আর তার নজর নেই। কিন্তু তাকে যে সন্দেহের নিরসন করতেই হবে। জানলার কাছে গিয়ে বাইরের দেওয়ালের ওপর আইভির শেষ পাতাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সু। না, আর কোনো সংশয় নেই। জনজি এতদিন খেয়াল করেনি কেন কে জানে। এতদিনের এত ঝড় বৃষ্টির মধ্যেও পাতাটা একটুও নড়েনি। কারণ ওটা ওই আইভি গাছের পাতা নয়। সে সদ্য ঝরে গেছে কোন কালেই। কিন্তু সমস্ত দুর্যোগ সহ্য করে সজীব হলুদ সবুজ রঙে এখনো জ্বলজ্বল করছে দেওয়ালের ওপর আঁকা মিস্টার বার্মানের নিখুঁত শিল্পকর্ম। তার মাস্টারপিস, তার শেষ কাজ, যা একটি মেয়ের জীবন শেষ হতে না দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে নতুন এক জীবন। শুনলেন ও হেনরির রচনা অবলম্বনে দ্য লাস্ট লিফ। উইলিয়াম সিডনি পোর্টার তার ছদ্মনাম ও হেনরি হিসেবেই আপামোর পাঠক মহলে পরিচিত। তার জন্ম 1862 খ্রিস্টাব্দে আমেরিকার নর্থ ক্যারোলাইনা প্রদেশে। ব্যাংকে চাকরিরত উইলিয়াম সিডনি পোর্টারকে একসময় তহবিল তছরূপের দায়ে অভিযুক্ত করা হয়। 5 বছরের কারাদণ্ড ভোগ করার সময় তিনি ও হেনরি ছদ্মনামে গল্প লেখা শুরু করেন এবং অচিরেই আমেরিকার অন্যতম জনপ্রিয় লেখক রূপে পরিচিত হন। ও হেনরির লেখা গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য দ্য গিফট অফ দ্য ম্যাজাই, দ্য ক্যাবালেরোজ ওয়ে, দ্য লাস্ট লিফ ইত্যাদি। দ্য লাস্ট লিফকে কেন্দ্র করে দেশে বিদেশে একাধিক মঞ্চ ও চলচ্চিত্র রূপান্তর তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম হল বিক্রমাদিত্য মোতওয়ানে নির্মিত লুটেরা। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন শাম্ভবী ঘোষ। নির্দেশনা তমালী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনজি সাঁজপাতি দাস, সু পৃথা দাস, ডক্টর সাক্ষ্য রায় এবং গল্প পাঠে ও মিস্টার বার্মানের চরিত্রে শেখর। গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ স্নেহাশিস দে,
ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্রকমল মুখোপাধ্যায়, সহকারী নির্দেশনা সাক্ষ্য রায়, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।